ছাত্র আন্দোলনে যারা সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের পুঁজিবাজার বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাই ফেজ থেকে কয়েকটি পোস্ট করেছিলেন, যা বিনিয়োগকারীদের হৃদয়ে টাচ করেছে। তারা দোয়া করেছে, আমি বিশ্বাস করি বিনিয়োগকারীরা এই পোস্ট দেখার পর দোয়া করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি। কারণ হৃদয়ে যেভাবে রক্তকরণ হচ্ছে বিনিয়োগকারীদের, আমরা চাইছি এমনটাই, যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারা যদি কিছু বলে, অবশ্যই বাংলাদেশের পুঁজিবাজার বাঁচবে এবং বাংলাদেশের বিনিয়োগকারীরাও বাঁচবে। সেই এনসিপি প্রতিনিধি এখন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। জনাব নাসির উদ্দিন পাটোয়ারীর ভাইয়ের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় আব্দুল্লাহ আল ফয়সাল ভাই, যুগ্ম সমন্বয়ক এনসিপি, এখন আপনাদের সম্মুখে ওনাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ বা আবেদন উপস্থাপন করবেন। এখন আপনারা একটু ধৈর্য সহকারে ওনার উপস্থাপনটা শুনবেন। আপনারা একটু ধৈর্য ধরে এখন ফয়সাল ভাইকে আপনার লিখিত বক্তব্যটা উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাইকে শুভ অপরাহ্ন, 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমরা খুব সবাই কষ্টে আছি। আমরা দেখছি যে বাংলাদেশের পুঁজিবাজার কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে এবং আমাদের কয়েকদিন পর পর এটা নিয়ে খুবই বেশি আমাদের কি হয় প্রবলেম হচ্ছে যে আজকে 100 পয়েন্ট বাড়লে কালকে 200 পয়েন্ট কমে, কালকে 200 পয়েন্ট বাড়লে আবার 500 পয়েন্ট কমে। এইভাবে কোনো পুঁজিবাজার অ্যাকচুয়ালি চলতে পারে না। বাংলাদেশে গত 10 বছরে পুঁজিবাজারে কোনো রিটার্ন নাই। গত 10 বছরে মানুষ যা ইনভেস্ট করেছে এর থেকে কিন্তু 1 টাকাও তারা কিন্তু রিটার্ন পায় নাই। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন গত 10 বছরে অন এন এভারেজ রিটার্ন ছিল 11%, পাকিস্তানেও ছিল 12%, শ্রীলঙ্কাতে 8.5%, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু গত 10 বছরে রিটার্ন নেগেটিভ। রিটার্ন তো আসে নাই, বরঞ্চ আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন কোনো কিন্তু রিটার্ন আসে নাই। এটা কিন্তু একদিনের একটা অবস্থা না, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই পুঁজিবাজারের অবস্থা খারাপ হয়েছে এটা কিন্তু একদিনের জন্য না। আমরা গত কয়েক বছর ধরে শুনছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করছে না। এইগুলা শুনতাম, এই কারণে মার্কেট পড়তো। আজকে কি এই অবস্থা আছে? আজকে কি কারেন্সি ডেপ্রিসিয়েট হচ্ছে? আর হচ্ছে না। কিন্তু আপনার ফরেক্স রিজার্ভ কি আগের মতো আছে নাকি বেড়ে গেছে? ফরেক্স রিজার্ভ বাড়ছে। আপনারা দেখছেন গত সপ্তাহে ফরেক্স রিজার্ভ ছিল $22 বিলিয়ন, বাট ওই আকুর পেমেন্ট এবং বিভিন্ন ধরনের ডিউ পেমেন্ট করার পরেও কিন্তু এখন $20 বিলিয়ন উপরে আছে, যেখানে আওয়ামী লীগ সরকার কিন্তু 15 থেকে 16 বিলিয়ন ডলার রেখে গিয়েছিল। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। আপনারা যদি দেখেন আমাদের গত কয়েক মাসে, এবং আমরা এক্সপেক্ট করছি এই বছর 29 বিলিয়ন প্লাস হচ্ছে রেমিটেন্স আসবে। আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের ইম্পোর্টের উপর যে রেস্ট্রিকশন ছিল ওগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন মাত্র 1.2 বিলিয়ন নেগেটিভ, যেটা গত বছরও 4.5 বিলিয়ন নেগেটিভ ছিল। সো এক্সটার্নাল মার্কেট এত পজিটিভ জিনিস থাকার পরেও আজকে কেন মার্কেট বাড়ছে না? এই কোশ্চেন কি আপনাদের মনের মধ্যে আসে না? কেন আসে না? কারণ কি? আমাদের আস্থা নেই। এটাই তো, আস্থার অভাব। না হলে তো এই মার্কেটে যেহেতু কারেন্সি রিস্ক কমে গেছে, যেহেতু এক্সপোর্ট বাড়ছে, যেহেতু ইম্পোর্টও বাড়ছে, রেমিটেন্স গত বছর থেকে অলমোস্ট $8 বিলিয়ন বেশি আসতেছে, তারপরেও কেন আমাদের মার্কেট ভালো হচ্ছে না? কারণ এখানে আস্থা নেই। এটাই কিন্তু মেইন রিজন, আস্থা নেই। এবং আমরা কিছু বলতে চাই, যেমন আমরা বলতেছি এক্সটার্নাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের অনেক ভালো, বাট আমাদের ইন্টারনাল অ্যাকাউন্টে কিন্তু কিছু প্রবলেম রয়েছে। আমরা যদি একটু বলি আপনাদেরকে, যে আপনারা দেখবেন যে ব্যাংকিং সেক্টরে এখন নন পারফর্মিং লোন 20.4%, এবং আমরা এক্সপেক্ট করতেছি যে এই মার্চের যে রিপোর্টিংটা আসবে ওইখানে হয়তো বা 30% প্লাস চলে যাবে। আজকে 20টা ব্যাংকের আপনার মূলধন কিন্তু নেগেটিভ। মূলধন কি? নেগেটিভ। এখন দেখেন বাংলাদেশের শেয়ার মার্কেটকে যদি আপনি একটা মার্কেট ক্যাপ হিসাব করেন, এর মধ্যে 20% কিন্তু ব্যাংক, ঠিক না? ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 20%। এবং এই যে আওয়ামী লীগ সরকার তার ক্লেপ্টোক্রেসির মাধ্যমে
ব্যাংকগুলোকে চুরি করে নিয়ে গিয়েছে, তাহলে আজকে এই ব্যাংকের প্রাইস তো আগের মতো থাকার কথা না। 10 বছর আগে তো এই ব্যাংকগুলোর একটারও নেগেটিভ ইকুইটি ছিল না, পেইড আপ ক্যাপিটাল নেগেটিভ মানে ইকুইটি নেগেটিভ ছিল না, কিন্তু আজকে নেগেটিভ। এই কারণেও কিন্তু শেয়ারগুলোর দাম পড়েছে, এটা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক ছিল, ওই ইসলামী ব্যাংকের 1,70,000 কোটি টাকার ডিপোজিটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা একটা স্পেসিফিক গ্রুপ তুলে নিয়ে গিয়েছে। এটা কি সরকারের ওই সময় সরকারের প্রণোদনা ছাড়া নিতে পেরেছিল? না। তাহলে আজকে ওই ব্যাংকটা প্রবলেমে পড়েছে। গত 6 মাস আগেও আমরা জানতাম ইউনিয়ন ব্যাংকের এনপিএল মাত্র 5%, আজকে আমরা শুনি 90%। কারণ কি? সব টাকা চুরি করে নিয়ে গেছে। তাহলে ওই ইউনিয়ন ব্যাংকের প্রাইস কি বাড়বে? তাহলে কি হলো? এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আওয়ামী লীগের চুরির ফল কিন্তু আমাদেরকে এখনো নিতে হচ্ছে। ইন্টারনাল অ্যাকাউন্ট কিন্তু একদিনে ভালো করা সম্ভব না। আপনি চাইলে 6 মাসে 1 বছরের নন পারফর্মিং লোন ভালো করতে হবে না। আমরা চাই বাংলাদেশ ব্যাংক দ্রুত রিফর্ম শুরু করুক এবং এই রিফর্ম গুলো করে যাতে ব্যাংকিং সেক্টরকে স্টেবল করা হয়। কারণ বাংলাদেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় চাহিদাটা আসে ব্যাংক থেকে, এটা তো আপনারা বিশ্বাস করেন। কিন্তু ব্যাংকের অবস্থা যখন খারাপ তখন তো তারা ইনভেস্ট করতে পারতেছে না। সো ব্যাংকগুলোকে আগে সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের খুব স্ট্রং ভূমিকা কিন্তু রাখতে হবে। এটা আমাদের পক্ষ থেকে একটা কথা যে বাংলাদেশ ব্যাংক এখানে খুব ভালো ভূমিকা রাখতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে প্রবলেম কিন্তু রয়েই যাবে। আমাদের কিন্তু 2 দিন পর পর আপনাদের সাথে আসতে হবে যে মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট পড়ে যাবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। এখানে একবারে স্ট্রং রিফর্ম নিতে হবে উইথ টাইমলাইন। যে আমরা নন পারফর্মিং লোন এখন 30% আছে, আমরা 6 মাস পরে এতটুকু দেখতে চাই, 1 বছর পরে এতটুকু দেখতে চাই। এই ব্যাংকের সাথে এই ব্যাংকের মার্জ হবে, স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে। এবং এই যে নেগেটিভ ইকুইটি গুলো ক্রিয়েট হয়েছে এগুলো কে সলভ করবে? এই যে আমানতকারীরা টাকা পাচ্ছে না এইগুলো কে সলভ করবে? এইগুলাতে কিন্তু আপনাদের আসতে হবে। এছাড়া আমরা দেখছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে ইনফ্লেশন 10% প্লাস ছিল, এখন কিন্তু 9.14 or এই টাইপেরই কিছু একটা নাম্বার, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না, বাট 9 এর উপরে। আমরা বিশ্বাস করি অগাস্ট সেপ্টেম্বরের দিক থেকে ইনফ্লেশন কমা শুরু করবে। ইনফ্লেশন কমলে কি হয়, আপনার এই যে এখন ট্রেজারি রেট যেটা আছে 12% প্লাস, আপনারা যদি দেখেন 5 বছরের ট্রেজারি 12.5% এর মতো, 12.39%। এই কারণে কিন্তু মানুষজন কি করতেছে, কেউ কেউ শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে বন্ড মার্কেটে ইনভেস্ট করছে। সো ওইটা কিন্তু কমে আসবে, তখন কিন্তু পুঁজিবাজার অটোমেটিক্যালি ভালো হবে। এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা চাই সরকার যাতে খুব দ্রুত ইনফ্লেশন কমানোর জন্য ভালো পদক্ষেপ নেয় এবং রিস্ক ফ্রি রেট যেটা আমরা বলি ট্রেজারি রেট, এটাকেও যাতে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ওইভাবে ট্যাগিং করা হয়। কারণ ইনফ্লেশন 9% আর আপনার ট্রেজারি রেট 12% এইভাবে চলতে পারে না। আজকে ব্যাংকগুলো কর্পোরেটকে লোন না দিয়ে সরকারি বন্ড কিনছে, ঠিক কিনা? তাহলে কর্পোরেট গ্রোথ স্লো হয়ে যাচ্ছে, চাকরি স্লো হয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটও স্লো হয়ে যাচ্ছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা বলি যে আপনারা ইনফ্লেশনের সাথে রেট গুলাকে ট্যাগ করে দেন ভালো করে, যাতে অনেক বেশি রেট নিয়ে ব্যাংকগুলাই শুধু প্রফিট করবে আর সাধারণ মানুষ কিছু করতে পারবে না, কর্পোরেট লোন পাবে না, এইভাবে চলতে পারে না। আপনারা দেখে থাকবেন যে আমাদের এখন পুঁজিবাজার মাত্র 4,900 পয়েন্টে আছে। এর মধ্যে পতনের কিছু কারণ স্পেসিফিক্যালি আছে। আমাদের পাশের 2 দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা, আজকেও যুদ্ধ হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কিছু অনিশ্চয়তা আছে, যে অনিশ্চয়তাটা অনেকে পছন্দ করছেন না। ঊর্ধ্ব মুদ্রাস্ফীতি, গত 15 বছরের এই যে অর্থনৈতিক খাতের লুটপাট এবং হচ্ছে ট্রেজারি বন্ডের যে উচ্চ হার, এগুলো কিন্তু আমাদের শেয়ার মার্কেটকে ওইভাবে এখন বাড়তে দিচ্ছে না। এট দ্য সেম টাইম আমাদের কি নাই, আস্থা নাই রেগুলেটরদের প্রতি, এটাও আপনাদের মনে রাখতে হবে। এছাড়া আমরা যদি দেখি আমাদের মার্কেট পি এখন 9.41, যেটা আমাদের হিস্ট্রিক্যালি শুধুমাত্র কোভিড ছাড়া সর্বনিম্ন। এত কম পি থাকার পরেও মানুষ কেন ইনভেস্ট করার জন্য আসতেছে না? এই কোশ্চেনটা আপনাদের মধ্যে আসে না? আস্থার অভাব। ডেফিনেটলি এখানে কি আছে? আস্থার অভাব আছে। এই আস্থার অভাব দূর করার জন্য আমরা বলবো এই জুলাই আন্দোলনের মাধ্যমে এখন নতুন বাংলাদেশ হয়েছে। আপনাদের সাথে আমাদের সম্পর্ক দূরত্ব থাকবে এই কারণে নয়। এখানে রেগুলেটর, বিনিয়োগকারী,
ইনস্টিটিউশন সবাই আমরা কি একসাথে কাজ করতে হবে, নাহলে এই মার্কেট ভালো হবে না। কিন্তু রেগুলেটর যদি মনে করে যে আমি কাউকেই পাত্তা দিব না, তাহলে এই মার্কেট ভালো হবে না। সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে কাজ করতে হবে, এবং এই মার্কেটে ভালো করার জন্য কিছু শর্ট টার্ম কাজ করতে হবে, কিছু মিড টার্ম কাজ করতে হবে, এবং কিছু লং টার্ম কাজ করতে হবে। কিন্তু আপনারা কি করছেন এটা আমাদেরকে জানাতে হবে রেগুলার। আপনারা যদি না করেন তাহলে আপনাদের পদত্যাগ আমরা এখনই যাব, আর আপনারা যদি করেন তাহলে বলেন যে কি কি করেছেন। যদি করেন এবং টাইমলাইন সহ বলবেন এই কাজ আমরা এতদিনের মধ্যে করব, এই কাজ এতদিনের মধ্যে করব, এবং পাবলিকের সামনে এসে বলবেন আপনাকে রেগুলেটর বানানো হয়েছে কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। তো আপনাকে সবার কাছে কি দিতে হবে? জবাবদিহিতা দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা দেখেছি যে পুঁজিবাজারে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ওনারা নতুন কোম্পানির তালিকাভুক্তির রুল সংস্করণ করেছেন, তারপর ক্যাপিটাল ইস্যুর রুল সংস্করণ করছেন, মার্জিন রুল সংস্করণ করছেন, মিউচুয়াল ফান্ডের রুল সংস্করণ করছেন, এবং কিছু বড় বড় জরিমানা করেছেন, নজরদারি বাড়ানোছেন। এগুলো কিছু ভালো, কিন্তু এই ভালোগুলার কবে এইগুলা ইমপ্লিমেন্ট করবেন এগুলো আমাদের জানাতে হবে। আপনারা যদি বলেন যে এই কালকে এসে আমি জেড ক্যাটেগরি চেঞ্জ করে দিব, আপনার এতগুলো কোম্পানি জেড ক্যাটেগরিতে ফেলে দিব, এটা কোনো ভালো রেগুলেটরের লক্ষণ না। আপনাকে দেখতে হবে গ্লোবাল মার্কেটে আপনি কিন্তু সরকারকে যে ফালাইছেন এটা কি আইন করে ফালাইছেন? না, আইন করে কিন্তু আওয়ামী লীগকে ফালানো হয় নাই। সো আপনাকে মনে রাখতে হবে আপনি একটা নতুন বাংলাদেশের রেগুলেটর, আপনারা নতুন বাংলাদেশের রেগুলেটর। আপনারা এসে পরের দিনই জেড ক্যাটেগরিতে এতগুলো কোম্পানি ফেলে দিবেন, এটা ঠিক না। আপনি দেখেন ডিভিডেন্ডের কারণে কি জেড ক্যাটেগরি পৃথিবীর কোথাও হয়? আজকে মেটা তো কত বছর জীবনে কয়বার ডিভিডেন্ড দিছে, ও কি জেড ক্যাটেগরিতে গেছে? মাইক্রোসফট জেড ক্যাটেগরিতে গেছে, টেসলা জেড ক্যাটেগরিতে গেছে। তাহলে কি আপনার কি টেসলা থেকে ভালো কোম্পানি এখানে আছে? এইগুলো হাস্যকর না? এইভাবে চলতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে এসেছি যে আপনারা যেটা করবেন, নাম্বার 1 আপনারা এই যে ক্যাটেগরি বেসড অন ডিভিডেন্ড এটা বাদ দেন, এটা দরকার নাই। আপনারা দেখেন ইন্ডিয়াতেও যদি আমরা বলি, ইন্ডিয়াতে শুধুমাত্র তখনই জেড ক্যাটেগরিতে পাঠানো হয় যদি আপনি দেউলিয়া হন, এইটা হইতে পারে, কিন্তু আপনি ডিভিডেন্ড দিবেন না এই কারণে দেউলিয়া হবে, এটা মানা যাবে না। এটা কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারি না, এটা সারা বিশ্বের মার্কেটের সাথে কনফ্লিক্ট করে। 2 নম্বর, আমরা দেখেছি যে আমাদের ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দেওয়া হয়েছে আইএমএফ এর শর্ত অনুযায়ী। ভাই, আমাদের দেশে মানুষের কয় টাকার ক্যাপিটাল গেইন হয়? সবাই তো ক্যাপিটাল লস। কিসের আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স রাখছেন? হাস্যকর না এটা? আমরা এনবিআর কে বলতে চাই আপনারা ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠাই দেন। জেনারেল পাবলিকের জন্য কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দরকার নাই। আগে এই মার্কেট ডেভেলপ করে তারপর আপনারা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়েন, ঠিক আছে? 2 নম্বর, এই যে ডিভিডেন্ড, একজন মানুষের ইনকাম যদি ইনকাম ট্যাক্স উইথ সারচার্জ যদি 40% হয়, তাকে ডিভিডেন্ডের উপর 40% ট্যাক্স দিতে হবে। কেন ভাই? এই কোম্পানি তো ট্যাক্স দিয়ে এসেছে আর্নিং এর উপর, অলরেডি দিয়েছে না? তারপর কিসের ডিভিডেন্ডের উপর ট্যাক্স? দরকার আছে এটা? দরকার নাই। আপনি একবার ট্যাক্স দিয়েছেন, একটা কোম্পানি 27.5% ট্যাক্স দিয়ে এসেছে, আপনি কেন তার কাছ থেকে আবার ইনভেস্টরের কাছ থেকে 40% ট্যাক্স নেবেন, 25% ট্যাক্স নেবেন? এটা কি হতে পারে? পৃথিবীর কয়টা দেশে ডুয়াল ট্যাক্সেশন আছে? আপনি তো আমেরিকাতেও গিয়ে দেখবেন ট্যাক্সেশন নাই, ডুয়াল ট্যাক্সেশন। তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স রাখতে কে বলছে আপনাদেরকে? দরকার আছে কোন ডিভিডেন্ডের উপর ট্যাক্স? দরকার নাই। আপনারা ডিভিডেন্ডের উপর ট্যাক্স উঠাই দেন, এটা আমাদের দাবি। আমরা দেখেছি অনেকগুলো মিউচুয়াল ফান্ড, বড় বড় নাম করা, আমি নাম বলছি না, 5,000 কোটি 4,000 কোটি টাকার ফান্ড ম্যানেজ করে ইনভেস্ট করেছে কি হাই প্রাইসের শেয়ার গুলোকে, জাস্ট ওদেরকে ব্লক করছে, ঠিক না? ডাম্পিং করছে, এক্সাক্ট ওয়ার্ড, ডাম্পিং করছে। এই ডাম্পিং কে রক্ষা করার জন্য ওই খারাপ অ্যাসেট ম্যানেজারদেরকে আপনারা দূরে সরাই দেন। আজকে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ব্যাংকের বোর্ডকে ভেঙে দিছে না? তাহলে কেন আমাদের এই খারাপ মিউচুয়াল ফান্ড গুলোর বোর্ড এখনো বসে আছে? ভেঙে দেওয়া উচিত না? আমরা বলবো রেগুলেটরদের এই ধরনের বোর্ড গুলো আপনারা ভেঙে দেন। এইগুলোর মার্কেটে কোনো কাজ নাই, বরঞ্চ ওরা মার্কেটের ক্ষতি করেছে। আমরা চাই ভালো ফান্ড ম্যানেজারকে ওই ধরনের মিউচুয়াল ফান্ডে বসাই দেন। বাংলাদেশে ভালো ফান্ড ম্যানেজার কিন্তু আছে, আছে না? ওদেরকে আপনারা ওইগুলোর বোর্ডে বসাই দেন, এই দুষ্টগুলোকে সরাই দেন। ওরা 5,000 4,000 10,000 কোটি টাকা চুরি করছে, আর কিচ্ছু না। এছাড়া আমরা বলি তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির যে কর হার, একসময় আমরা 10% পর্যন্ত দেখেছি, এখন কেন এটা 5% নিয়ে আসা হলো? এইটাকে আপনারা আরো দূরত্ব বাড়াই দেন, মার্কেট অটোমেটিক্যালি বাড়বে। আমরা বলি আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠাই দেন, আপনি ডিভিডেন্ডের উপর ট্যাক্স উঠাই দেন, আপনি মিউচুয়াল ফান্ড গুলোকে
আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসেন, আপনারা তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে যে ট্যাক্স রেট আছে এগুলা আরেকটু দূরত্ব বাড়ান, ভালো কোম্পানি অটোমেটিক্যালি লিস্টেড হতে আসবে। এবং এট দ্য সেম টাইম বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি ট্যাক্স দিতে চায় না, ওটা কিভাবে ইনশিওর করবেন ওটা করেন আপনারা, ঠিক আছে? সো ওই জিনিসগুলো আপনারা করেন। আপনারা ক্যাপিটাল মার্কেটের সাথে শুধু শত্রুতা করেন না, আপনারা সবার সাথে কাজ করেন। এবং এই যে জেড ক্যাটাগরি হলে আপনারা বিনিয়োগকারীদেরকে সাহায্য করছেন, এটা কিন্তু উচিত না। আপনার সাহায্য করা উচিত ওই কোম্পানিকে। ওই কোম্পানিতে আপনি একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বসাই দেন, যাতে ওই কোম্পানি ঠিক হতে পারে। কিন্তু আপনারা যেগুলো করছেন এগুলো বিনিয়োগকারী ফ্রেন্ডলি না। তো একটা জেড ক্যাটাগরিতে শেয়ার চলে গেলে কতদিন লাগে শেয়ারের টাকা পেতে? বিনিয়োগকারীদের জন্য তো লস। হঠাৎ করে আপনারা শেয়ার জেড ক্যাটাগরিতে ফেলাই দেন, এইভাবে তো চলে না ভাই। আপনারা বরঞ্চ একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বসাই দেন, যার মাধ্যমে ওই ব্যবসাটাকে আপনারা রিবাউন্ড করতে পারবেন, রিস্ট্রাকচার করতে পারবেন। এইগুলোর দিকে একটু মনোযোগ দেন। তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। এছাড়া আমাদের দেশে অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ যেমন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এগুলা গাইডলাইন হয়েছে, কিন্তু এখনো করের ব্যবস্থা, করের অনেক সমস্যা রয়েছে। আমরা এনবিআর কে বলবো এই করগুলা ট্রান্সফার ট্যাক্স, আমি যখন একটা বিল্ডিং কে আমার ফান্ডের মধ্যে আনবো ওই ট্রান্সফার ট্যাক্স গুলো আপনারা উইথড্র করে দেন, তাহলে দেখবেন শুধুমাত্র শেয়ারই থাকবে না, এখানে মানুষ রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারবে। এই জিনিসগুলো এনশিওর করেন। সারা ওয়ার্ল্ডে এইগুলো আছে, কেন বাংলাদেশে থাকবে না? ঠিক আছে, এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আমাদের অর্থ ঋণ আদালতের যে আইন আছে 2003 সাল, এটাকে সংশোধন করতে হবে। দেউলিয়াত্ব আইন নিয়ে আসতে হবে। আমাদের দেশে শর্ট ট্রেডিং, শর্ট সেলিং চালু করতে হবে। আজকে আমি একটা শেয়ারের এক্সাম্পল দিই। এই বেক্সিমকো লিমিটেড 160 টাকা পর্যন্ত গেছে, এইটা শর্ট সেল করা উচিত ছিল না আমাদের? যদি শর্ট সেল করতে 160 টাকায় যেতে পারতো, তাহলে এই যে আজকে 100 টাকা করে এই শেয়ার পড়ে আছে, আজকে মার্জিন লোন দিয়ে পুরো মার্কেট ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসটা হয়তো শর্ট সেল থাকলে হতো না, মানুষ কিন্তু শর্ট সেল আগেই দিয়ে দিত, এই শেয়ারের প্রাইস এত বাড়তো না, যার ফলে কি হতো, এই মার্কেট এত ক্ষতি হতো না। তো আমরা বলি আপনারা শর্ট সেল চালু করেন, আপনারা কারেন্সি ট্রেডিং শুরু করেন, গোল্ড ট্রেডিং শুরু করেন। এইগুলো হলে মার্কেট আপনার বেটার অবস্থায় যাবে। এবং ডিমান্ড সাইড আপনারা ক্রিয়েট না করে আপনারা মার্কেট কোনোভাবে সংস্কার করতে পারবেন না। আজকে প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করতে গেলে রেস্ট্রিকশন, আজকে ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্ট করতে গেলে রেস্ট্রিকশন, আজকে ব্যাংক ইনভেস্ট করতে গেলে রেস্ট্রিকশন। ভাই 9.4p তে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্ট করবে না, কে করবে? তো ওইগুলোকে আপনারা এত রেস্ট্রিকশন দিচ্ছেন কেন? আপনারা এইগুলো ঠিক করেন। এছাড়া আমাদের দেশে পেনশন ফান্ড করছেন, ওই পেনশন ফান্ড কি করে? পেনশন ফান্ড দিয়ে ট্রেজারি বন্ড কিনে, তাহলে তো মার্কেট ডেভেলপ হবে না। ওদেরকে তো শেয়ারেও কিনতে হবে, ঠিক না? আমাদের সভেরেন ওয়েলথ ফান্ডের কথা শুনছি, এগুলো আসতেছে না, এগুলো আসতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটির ফাউন্ডেশন থাকে, এই ফাউন্ডেশন গুলোকে স্ট্রং করেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করেন, ট্যাক্সের বিভিন্ন বেনিফিট দেন, তাহলে মার্কেট পার্মানেন্ট ডেভেলপ হবে। আর না হয় 2 দিন পরে পরে আমাদের এইভাবে আসতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? ডেভেলপ করতে হবে না? অবশ্যই ডেভেলপ করতে হবে। এবং আমাদের ফ্লোর প্রাইসকে স্থায়ীভাবে ওদের কান ধরে বলা উচিত, আর জীবনে ফ্লোর প্রাইস দিব না। এখনো কেন 3টা কোম্পানি ফ্লোর প্রাইসে থাকবে, 2টা, এগুলা রাখা যাবে না। এবং আপনারা যদি দেখেন একটা ইন্টারেস্টিং কথা আছে, গত 10 বছরে বা 15 বছরে এত দুর্নীতি করা হয়েছে। এই যে গ্রামীণ ফোনের সাথে যা করা হয়েছিল বা এই নগদকে যে আনডিউ বেনিফিট দেওয়া হয়েছিল, এগুলোর একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়েছিল, বিদেশিরা চলে গিয়েছিল। এখন আপনারা বিদেশিদেরকে দেশে নিয়ে আসেন, বিলা প্রোগ্রাম করতেছে, আপনারা কেন প্রোগ্রাম করতে পারতেছেন না? ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট সামিট করেন, বিদেশিদেরকে নিয়ে আসেন, বলবেন আর কোন রেগুলেটরি কনস্ট্রেন্ট এই বাংলাদেশে, বাংলাদেশ 2.0 তে থাকবে না, আপনারা আসেন ইনভেস্ট করেন, আমরা আপনাদের প্রোটেকশন দিব। বললে কি আপনার ডিমান্ড বাড়বে না? আজকে স্কয়ার ফার্মার শেয়ারের দাম কেন 210 টাকা থাকবে ভাই? স্কয়ার ফার্মার মানে এত ভালো আর্নিংস, এত ভালো কোম্পানি, কেন এত কম দাম? এটা তো মানা যায় না ভাই। আজকে এত ভালো ভালো কোম্পানির শেয়ারের প্রাইস এত কম থাকবে কেন? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি কিন্তু কাউকে রেফার করছি না, মানে আমি জাস্ট বলতেছি। হ্যাঁ, এইভাবে একটা মার্কেট থাকতে পারে না। আমরা বিএসসি কে বলবো স্টক এক্সচেঞ্জ, ব্রোকার এবং বিনিয়োগকারীদের মধ্যে সাথে আপনারা বসেন, আপনারা রেগুলার বসেন, আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনাদের কমিউনিকেশন স্কিল খুবই দুর্বল, খুবই দুর্বল আপনাদের কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনাদের সাংবাদিকদের সাথে বসতে হবে, আমাদের ইনভেস্টরদের সাথে বসতে হবে, ইনস্টিটিউশন গুলোর সাথে আপনারা রেগুলার বসেন, কিভাবে একসাথে কাজ করা যায়, কিভাবে এই মার্কেটকে ডেভেলপ করা যায়, এগুলো নিয়ে আপনারা কাজ করেন। আপনারা কাজ করলে বাংলাদেশের অর্থনীতি ভালো হবে। একটা দেশের কিন্তু অর্থনীতি আয়না হচ্ছে শেয়ার মার্কেট, কিন্তু আমরা এখন দেখতেছি শেয়ার মার্কেট ব্লিডিং হচ্ছে
কোন সরকার বলতে পারে না যে আমার অর্থনীতি ভালো যাচ্ছে উইদাউট তার ক্যাপিটাল মার্কেট, ঠিক না? কিন্তু আমরা দেখছি কি ক্যাপিটাল মার্কেট ভালো না করে তারা অন্যদিকে ফোকাস করতেছে। এই ফোকাস কিন্তু আপনাদের ঠিক জায়গায় আনতে হবে। কি করলে এই মার্কেট ভালো হবে, কি করলে সবার মধ্যে আস্থা ফিরে আসতে হবে, আমি মনে করি এটা আপনাদের জানা আছে। আপনারা এই কাজগুলো শুরু করেন, দ্রুত করেন। এই যে সামনে বাজেট আসতেছে, আমাদের যে ডিমান্ড, আপনারা ডিভিডেন্ডের উপর ট্যাক্স উঠায় দেন, আপনারা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স উঠায় দেন, আপনারা অ্যাসেট ব্যাক সিকিউরিটিজের ট্রান্সফার ট্যাক্স উঠায় দেন, আপনারা কর কাঠামোগুলো ঠিক করেন, দেখবেন অটোমেটিক্যালি মার্কেট বেড়ে যাবে। এবং এবং রেগুলেটরদের কিন্তু সাহসী হতে হবে, সৎ পদক্ষেপ থাকতে হবে, আদারওয়াইজ আপনাদের রেগুলেটর হওয়ার যোগ্যতা কিন্তু থাকবে না। রেগুলেটরের একটা বড় স্কিল কিন্তু কমিউনিকেশন স্কিল। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2 দিন পরে পরে কিন্তু মানুষকে আশা দিচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধান কিন্তু আজকে আশা দিচ্ছে, বিডার চেয়ারম্যান আশা দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের রেগুলেটরের কাছ থেকে এরকম কোনো আশার বাণী শুনতে পাই না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুনতে হবে, আমাদেরকে আশার বাণী দিতে হবে, না হলে কিন্তু এই বাংলাদেশ 2.0 তে আপনাদেরকে কেউ আর সহ্য করবে না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এসেছিলাম। আমি আপনাদেরকে আমাদের যে একটু ছোট প্রেস রিলিজের মতো আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা চাই আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ হোক, আমাদের ইন্ডেক্স যাতে সামনের 5 বছরে 10,000 চলে যায়, আমাদের এখানে বন্ড মার্কেট ডেভেলপ হোক, আমাদের এখানে ইসলামিক ফান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট হোক, সুকুক ডেভেলপ হোক, এখানে আরো অনেক ইনস্ট্রুমেন্ট আসুক। এই জিনিসগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। আপনারা শীঘ্রই আমাদের গঠনতন্ত্রতে ক্যাপিটাল মার্কেট নিয়ে স্পেসিফিক অনেকগুলো প্রপোজাল পাবেন। আই গেস আপনারা আজকেও শুনতে পেরেছেন যে আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে কিন্তু স্পেসিফিক পয়েন্টে কথা বলছি, যেগুলো দিলে ভালো হবে। তো জাতীয় নাগরিক পার্টি এখানে কাজ করছে, আরো কাজ করবে, এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটে কনভার্ট করা যায়, কিভাবে ওই জায়গায় নিয়ে যায়, এই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনাদের সবার দোয়া আমাদের জন্য রাখবেন। আমরা দেশের জন্য, আপনাদের জন্য কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমাদের নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ফয়সাল ভাই, অসাধারণ আমাদের হৃদয়ের কথাগুলা উনি বলেছেন। আসলে আমরা যেটা দীর্ঘদিন চাইছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারা আমাদের পুঁজিবাজার বিষয়ে কিছু বলুক, কিন্তু আজ অত্যন্ত আনন্দিত হয়েছি যে তারা পুঁজিবাজার বিষয়ে অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। এটা আমরা সবাই আনন্দিত। আমরা আবার একটা করতালির মাধ্যমে স্বাগত জানাই আব্দুল্লাহ ফয়সাল ভাইকে। এখন আপনাদের সম্মুখে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই পুঁজিবাজারের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন আমাদের বড় ভাই, স্বাগত বক্তব্য রাখবেন কাজী মোহাম্মদ নজরুল। কাজী মোহাম্মদ নজরুল এখন স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকে এই সাংবাদিক সম্মেলনে সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এবং বিনিয়োগকারী ভাইরা, আজকে এই সাংবাদিক সম্মেলনের সভাপতি ভাইরা, রাজ্য বন্ধুরা, স্বাগত বক্তব্যের আগে আমি আমাদের 2010 থেকে এই পুঁজিবাজারের সর্বসাধারণরা আত্মহত্যা করে এই সুন্দর পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব, স্বাগত বক্তব্য শুরু করব। তার আগে আজকে আমি আমাদের
এই দেশের এই জাতির এক দুঃসংবাদ শোক সংবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুস্তফা আব্বাসী উনি আজকে ভোরে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্র বন্ধুরা, আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা যে বক্তব্য নিয়ে এসেছি, আগামীকাল আমাদের প্রধান উপদেষ্টা এদেশের শোষিত মানুষের হাহাকারের যে আন্দোলনের জুলাই বিপ্লবের মাধ্যমে যাকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের হাহাকারের চিৎকারের কারণে সর্বস্ব হারানোর আত্মবেদনা চিৎকারে উনি আগামীকাল পুঁজিবাজার নিয়ে যে বৈঠকে বসছেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। সে পুঁজিবাজারে উনি যাদেরকে নিয়ে বসছেন, একই কাজায় শেখ হাসিনা সরকার তিনিও বসেছিলেন। কিন্তু এই পুঁজিবাজারে সবচেয়ে বড় স্টেকহোল্ডার, সবচেয়ে বড় অংশীজন হচ্ছে বিনিয়োগকারীরা। শেখ হাসিনা যেভাবে বিনিয়োগকারীদের পুঁজিবাজারকে নিয়ে উনি বৈঠক করেছিলেন, কিন্তু পুঁজিবাজার কোন বিনিয়োগকারীর সেখানে অংশগ্রহণ করতে সুযোগ দেননি। একই কাজায় এই সরকার, এই ডক্টর ইউনূস সাহেব আগামীকাল বসছেন। আমরা জানি না উনিকে একই কাজে হাঁটছেন কিনা। আমাদের দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সাথে যে কমিশনে যারা আছেন তারা কারা, তাদের পরিচয় কি? আমরা দেখতে পেলাম এফএসি সরকারের দোষর আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ, যিনি কি ছিলেন, উনি কি করতেন? উনি এফএসি সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক কে ছিলেন? কারণ উনি শেখ কাজী আকরাম শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত ঘনিষ্ঠ। শেখ কাজী আকরামের থেকে তারপর উনি গেলেন এনআরবিসি ব্যাংকের, সেখানে আপনারা জানেন 364 কোটি অথবা আমার ভুল হতে পারে 264 কোটি টাকার একটি মানি লন্ডারিং মামলা সে ব্যাংকে হয়েছিল, সেখানে রাশেদ মাকসুদের নামও জড়িত ছিল। সাথীয় বন্ধুরা, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা যার অপসারণের দাবিতে আমরা আন্দোলন করছি বিনিয়োগকারীরা, এবং যার অপসারণ সহ তার শাস্তির দাবিও জানাচ্ছি। এই খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণের জন্য আমরা প্রধান উপদেষ্টার নিকট আর আগামীকালে উনি যে বৈঠকে বসছেন, সেই বৈঠকে যাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে। সাথীয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সাংবাদিক ভাইরা অনেকক্ষণ বসে আছেন। এখন আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি এসএন ইকবাল ভাই। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রিয় সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যারা আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি যে আগামীকাল আমাদের দেশের প্রধান উপদেষ্টা পুঁজিবাজারকে নিয়ে, শুধু পুঁজিবাজারকে নিয়ে যমুনাতে দুপুর 12টায় বসছেন, কিভাবে উন্নয়ন করা যায় পুঁজিবাজারে, সেই বিষয়টাকে মাথায়। কারণ কি, আমরা জুলাই বিপ্লবের পর এই অথর্ব কমিশন, রাশেদ মাকসুদ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তার তাণ্ডব লীলায় যখন আমরা রাস্তায় নেমেছি, সর্বশেষ আমাদের ছিল কাফন মিছিল। সেই কাফন মিছিলের আওয়াজে আমাদের রাস্তা, মাটি এবং মানুষের ক্রন্দনে যখন আকাশ বাতাস ভারী হয়ে গেছে, ঠিক এত কিছু বিনিময়ে যদি উনি একটি মিটিং করতে পারেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়,
আমি বলতে চাই, যে স্বৈরাচারের পতন হয়েছে, যে স্বৈরাচার 15 বছর আমাদের পুঁজিবাজারকে বিনাশ করেছে, ব্যাংক লুটের মাধ্যমে, পুঁজিবাজার লুটের মাধ্যমে বিদেশ চলে গেছে, পাড়ি জমিয়েছে তাদের সরকার, তার সাথে আমাদের তুলনা করতে হবে 5ই আগস্টের পর মানুষের আকাঙ্ক্ষিত সেই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূস সরকারকে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমার অনেক প্রিয়, অনেক সামান্য স্মৃতি বিজড়িত এই ডক্টর ইউনূস, আমি তাকে শ্রদ্ধা করি, তাকে নিয়ে গর্ব করি। বাংলাদেশ আজকে চিনে ডক্টর ইউনূসের নামে। এত বড় যার অবদান, এই সরকার যে এখন বর্তমানে আছেন তাদের বুঝতে হবে তারা কিভাবে এসেছেন। তারা এই জনপ্রতিনিধি নন, তারা নির্বাচিত কোনো সরকার নন। মনে রাখতে হবে তাদের দায়িত্ব কিভাবে এসেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, আই কেম, আই স অ্যান্ড আই কনকার্ড। ডক্টর ইউনূসও কিন্তু তাই। যেদিন তার যাবার কথা ছিল জেলে হাসিনার ষড়যন্ত্রে, সেই দিন তিনি বসেছেন হাসিনার চেয়ারে। আল্লাহর খেলা আমরা দেখেছি, খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আশায় বুক ভরে গেছে যে এইবার বোঝায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা তাদের জীবন ফিরে পাবে, তাদের পুঁজি ফিরে পাবে। 3 দিন তার প্রতিফলন দেখেছি আমরা। কিন্তু আশ্চর্য কথা যে এই রাশেদ মাকসুদ, স্বৈরাচারের দোসর, আজিজ খানের সেই সামিট গ্রুপের অ্যাডভাইজার, স্ট্যান্ডার্ড ব্যাংকের লুটতরাজকারী স্ট্যান্ডার্ড ব্যাংক কার ছিল সব জানা আছে, আমাদের সবকিছুই জানা আছে। সে স্বৈরাচারের দোসর শত শত প্রমাণ আছে। তাকে বসানো হলো এখানে। কে বসালেন তাকে এই চেয়ারে? ডক্টর ইউনূস তো নিজে বসাননি। এখানে তার জন্য দায়ী হলো অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা জানি সালেউদ্দিন আহমেদ একমাত্র ব্যক্তি। আমি একটু কথা এখানে বলেই ফেলি যে আজকে আমার বিবিসি টেলিভিশনে একটা সাক্ষাৎকার আছে 10টায়, রাত 10টায়। সেখানকার বিষয় হলো বেহাল পুঁজিবাজার, দায় কার? আমি বলবো বেহাল পুঁজিবাজার দায় কার? দায় অর্থ উপদেষ্টা। এখানে যদি অর্থ উপদেষ্টা যদি তাকে, এই অর্থ উপদেষ্টাকে যদি অপসারণ করা না হয়, এই সালেউদ্দিন আহমেদকে যদি অপসারণ করা না হয়, এই যদি রাশেদ মাকসুদকে অপসারণ করা না হয়, এবং নব্য ক্যান্সার ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে যদি অপসারণ করা না হয়, এই আবু আহমদকে যদি অপসারণ করা না হয়, এই কমিশনকে যদি, পুরা কমিশনকে যদি এই স্বৈরাচার সরকারের অপসারণ করা না হয়, তাহলে আমি বলবো এর জন্য দায়ী হলো ইউনূস সরকার। ব্যর্থহীন কণ্ঠে বলবো, কারণ আমার ছেলে যদি রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, আমি যদি হাজি হয়ে টুপি মাথায় বসে থাকি, আমাকে কি ভালো বলবে মানুষ? আমার দায়িত্ব কি? যদি আজকে আসিয়া যদি দোষিত হয়, তার দায় নিতে হবে এই ইউনূস সরকারকে। 33 লাখ বিনিয়োগকারী যদি আজকে নিঃশেষ হয়ে যায়, তাদের লাশ যদি পড়ে যায়, সেই লাশের উপর দিয়ে যদি ডক্টর ইউনূস আপনি হেঁটে যান, তাহলে আপনার বিরুদ্ধে হবে আমাদের অবস্থা। এটা হলো আমার ভুল কথা। এখন আসি, শেখ হাসিনা উনি যে স্বৈরাচার, উনি যে যা করে গেলেন, আপনি কেন তাই করছেন? শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো উনি যাকে নিয়োগ দিয়েছেন, যত খারাপ হোক, যত সমালোচনা হোক, উনি ভালো, তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে না, কেউ শব্দ করতে পারে না। এটাই তার পতনের মূল কারণ। নাইমুল ইসলাম খানের মতো তসলিমা নাসরিন, যাকে পরিত্যক্ত স্বামী হিসাবে ফেলে দিয়ে গেছে, তাকে উনি হচ্ছে তার প্রেস্ট। কেমন সুন্দর পুরস্কার। ওবাল কাদের একটা জোকার, তাকে জোকার হিসেবেই জানে। কতবার চেঞ্জ করার কথা মানে মানুষ বলছে। পাবলিক পারসেপশন বুঝতে হবে, জনগণ কি চায়, জনমত কি। জনমতকে যারা তোয়াক্কা করে না, জনমতকে যারা হিট করতে পারে না, তাদের পতন অবসম্ভাবী। আমি দুঃখের সাথে বলতেছি, 33 লাখ বিনিয়োগকারীর বোনের ভাষা, তাদের মন মানসিকতা, তাদের ভাষা এই সরকার বুঝতে পারে নাই। 8 মাস গেছে, 8 মাসে তারা বুঝতে পারে নাই। তাহলে 8 মাসে এই স্বৈরাচারের দোষরা এই ক্ষমতায় থাকতে পারতো না, এই পুঁজিবাজার লুট করতে পারতো না। এই স্বৈরাচারের সরকার 15 বছর যা লুটপাট করেছে, তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই 8 মাসে। 90,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা লুটপাট হয়েছে। কে চেয়ে দেখছেন আপনারা? আমরা কি আপনাদের মানে তারপরে আমরা বলবো যে না বিপ্লবী সরকার, এই অভ্যুত্থানের সরকার ভালো? নো, কখনোই না। সত্য বলবো, যারা ন্যায়ের পথে না আছে, যারা সত্যের পথে না আছে, যারা মুখে বলবে ভালো কথা আর লুটতরাজ করে দেশ শেষ করবে, তাদের পক্ষে আমরা নাই। তাদের বিরুদ্ধে যেই হোক, যে দল হোক, কারোর সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। 33 লাখ বিনিয়োগকারী লুট করেছে অতীত সরকার, যারাই করেছে, এবং বর্তমান সরকারে যারা সংশ্লিষ্ট,
তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। আমরা দেখতে চাই আজকে শুধু যাদের বিরুদ্ধে আমাদের অবদান, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের নিয়ে হচ্ছে আজকে আগামীকালের মিটিং। কি আশ্চর্যের বিষয়! আমরা তো তাদেরই চাই অপসারণ, তাদের নিয়ে কি মিটিং? স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? আই ওয়ান্ট টু নো দ্য ডেফিনেশন অফ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারের সংজ্ঞা কি? যারা সংশ্লিষ্ট 33 লাখ বিনিয়োগকারী, তারা স্টেক হোল্ডার নাকি ওই রাশেদ মাকসুদ আর হোল্ডার? আমেরিকা চলে গেছে জামাইকে, হ্যাঁ, একটা বইয়ের নাম আছে আনন্দময়ী আগমনে। এখন দেখতেছি আমরা রাশেদ মাকসুদের আগমনে জামাইয়ের জন্য গেট করা হয়েছে, তাদের যমুনায় তাকে বসিয়ে থাকে, তার সাথে মিটিং হবে। এগুলি কি হচ্ছে দেশে? তামাশা, বিনিয়োগকারীদের নিয়ে তামাশা। এই তামাশা আমরা একটাই দেখবো, ডক্টর ইউনূসের অগ্নি পরীক্ষা আগামীকাল ইনশাআল্লাহ। আমরা বলছি এই 3 জনকে, এই পুঁজিবাজার ধ্বংসকারী, এই ষড়যন্ত্রকারী, এদেরকে যদি অপসারণ করা না হয়, তাহলে কিন্তু আমরা ভাববো যে আপনিও সেই স্বৈরাচারের দোষর, আপনিও সেই শেখ হাসিনার পথে আসছেন। সোজা কথা, এখানে কোনো আপোষ নাই। আর মুখে যারা বলবে যে দেশ সেবা আর গোপনে হবে পকেট সেবা, এই সমস্ত যেই হোক, যে দল হোক, যে মত হোক, তাদের সাথে আমরা নেই। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিনিয়োগকারী যে ফোরাম, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, তারা যে আন্দোলন করছে, তারা লোভ, লালসা, টাকা পয়সা, আত্মসাৎ, কোনো কারো হুমকি দামকি এতে ভয় পায় কিনা? কোনো কিছুতে তাদের আপোষ নেই। কারো দালাল নাম না, দালাল শব্দটা আজকে আমরা ন্যায্য কথা বলবো, সত্য কথা বলবো। কি আছে আজকে এই দেশের এই পরিণতি কেন? আমরা শুধু পুঁজিবাজার নিয়ে নেই, আমাদের পুঁজিবাজার বাঁচতে হবে, এই দেশকেও বাঁচাতে হবে। দেশের উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, দেশের অর্থনীতি ধ্বংস করা, এগুলির জন্য আমাদের অবদান রাখতে হবে। আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান, আমি এর আগেও বলেছি যে শহীদ জিয়ার রক্তের উত্তরসূরি যদি তারেক রহমান, তার ভিতরে এখানে কমিটমেন্ট থাকতে হবে যে এই দেশের 33 লাখ বিনিয়োগকারী কি হচ্ছে, আমরা তো অনেকেই সিনসিয়ারলি স্পিকিং যে নেক্সট গভর্নমেন্ট, যেহেতু একটা স্বৈরাচারী সরকার পতন হয়েছে, নেক্সট গভর্নমেন্ট সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির একটা যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অনেকেই ফেসবুকে আবেদন করেন এই সরকার 5 বছর 10 বছর ইত্যাদি থাক, এই ধরনের আবেগ দিয়ে হবে না। যে দেশ গণতান্ত্রিক দেশ, সেখানে গণতান্ত্রিক পর্যায়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এটা হলো আমাদের আবেগ। এখানে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে করে আমরা 5 বছর 10 বছর প্রলম্বিত করবো অনির্বাচিত সরকার, এটা আমাদের কোনো আবেদন না। এটা স্বৈরাচারী সরকারও বলেছে। শেখ হাসিনার ভাষা ছিল না, স্বৈরাচারের ভাষা ছিল না যে অনির্বাচিত সরকার হবে না? তাহলে ডক্টর ইউনূস কি তার চেয়ে বেশি স্বৈরাচার হবেন যে অনির্বাচিত সরকার? কোনো কিছু লোভ লালসা উঠে যান, আপনার যে সম্মান এই বাংলাদেশের রাষ্ট্রপতি হলেও আপনার কোনো সে সম্মান তার চেয়ে বেশি হবে না। এই দেশের সরকার প্রধান আছেন, তাও সম্মান না। আপনি হলো গ্লোবাল সেলিব্রিটি, আপনি আন্তর্জাতিক ভাবে সম্মানিত। আপনি যদি আজকে চলে যান এখান থেকে, তাহলেও আপনার কিচ্ছু আসে যায় না, আপনি তার চেয়ে সম্মানিত চেয়ার আছেন। তাহলে কেন এটাকে আঁকড়ে রেখে আপনি দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবেন? আপনি স্পষ্টভাবে বলে দেন অমুক তারিখে অমুক মাসে নির্বাচন হবে। পুঁজিবাজারে যারা এই এতগুলো লোক নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, শোষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে তাদের সম্পদ, তাদেরকে আপনি সরিয়ে দেন একদিনে। কেন? আপনি যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমের প্রমাণ রাখেন, তাহলে আগামীকাল নির্বাচনে এই কমিশন, এই দুর্নীতিবাদ কমিশন, এই যে মহসিন লালারুকের স্বামীকে এই সামিট গ্রুপের অ্যাডভাইজার, রাশেদ মাকসুদকে এই সামিট গ্রুপের অ্যাডভাইজার ছিল, ইস্টার্ন ব্যাংকে লুটতরাজ করে দুর্নীতি দমন কমিশনের যার মামলা হয়েছে, তাকে এই ফুল কমিশন দিয়ে তারা কি করছে? কি করবে এই চোরা? এই লুটার আপনারা বার্চককে অপসারণ করেছেন, তারা যদি নিশ্চয় দোষী হয়ে থাকে, চাকরিচ্যুত করেছেন, অবশ্যই আরো 100 জন করেন, 1000 জন করেন। ডিএসসির চেয়ারম্যান মমিনুল হক কে? হুইসি এই রাশেদ মাকসুদের বন্ধু, অবৈধভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি তদন্ত করা হয়, সাংবাদিকরা কেন প্রশ্ন করে না? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, কোনো ভয় নাই, আমরা নির্ভয় কথা বলি। কেন? একটা জিনিস পেয়েছি, ডক্টর ইউনূসকে ধন্যবাদ, আপনি বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন, আপনি সমালোচনা করার অধিকার দিয়েছেন আমাকে। আজকে যদি আমি স্বৈরাচারী সরকারের আমলে 30 বছর যখন আমি নির্যাতিত হয়েছি, আমি বঞ্চিত হয়েছি, আমার 30 বছর চাকরিতে একটা প্রমোশন হয়নি, একটা টু শব্দ করতে পারিনি, কারণ আমার ভয় ছিল হয় গুম হবো, আর নইলে ক্রস ফায়ারে যাবো, আর নইলে দেখা যাবে আমার বাসা কিন্তু হিরোইন অথবা ইয়াবা হয়ে গেছে এই মামলায়। সে কিন্তু আজ নেই, অন্তত আমরা কথা বলতে পারছি, যে যার কথা বলতে পারছে। কিন্তু কথা বলার স্বাধীনতা এরকম হয়ে গেছে, আবার মনে হয় যে মানে যে যা পারে তাই বলতে পারে। এটা না, গঠনমূলক কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, দেশপ্রেমের কথা বলতে হবে। আমরা এমন জায়গায় হাঁটিনি যে দেশের প্রধান যারা আছেন, সমস্ত বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে সবার দ্বারস্থ হয়েছি। তাদের কি দেশপ্রেম নেই? তাদের কি কমিটমেন্ট নেই? তাদের কি দায়িত্ব নেই? তারা কি এই বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবেন না? আমরা দেখতে চাচ্ছি কি করেন তারা।
তারা যদি আমাদের এই 33 লাখ বিনিয়োগকারীর পাশে না দাঁড়ান, তারাও প্রশ্নের সম্মুখীন হবেন এবং আল্লাহর দরবারে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা দেখছি, আমরা দেখছি না টাকার বস্তা নিয়ে ঘরে রেখেছে, আজকে সেই টাকার বস্তা পড়ে রয়েছে, জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। এর থেকে শিক্ষা নেব না আমরা? এই লুটতরাজকারীদের থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত না? এরকমও তো দেখেছি বিচারপতি যিনি মানে দায়িত্বহীন কণ্ঠে কাউকে মানেননি, তিনি শুয়ে আছেন কলার পাতায়, আমরা দেখিনি? আমাদের সব দিকে দৃষ্টি আছে, সবকিছু আমরা দেখি। আমি আবারও বলতে যাচ্ছি একটা কথা, আমার এই মূল বিষয়টা আমার সেটাই আমি পাঠ করবো, কিন্তু আমি শুধু বলতে যাচ্ছি মার্কেটের যে বেহাল দশা, এইখান থেকে যদি নিষ্কৃতি না পায় এই বিনিয়োগকারী, কাউকে আমরা ছাড় দেব না। আমরা এরপরে উত্তরোত্তর কঠিন আন্দোলনে যাবো, যেটা চিন্তাই করতে পারবে না, কারণ আমাদের কোনো ভয় নেই। আমরা নির্ভীক, আমরা স্বচ্ছ, আমাদের জবাবদিহিতা আছে। আমরা কখনোই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশে আমার সন্তান, সে একজন সমন্বয়কের ভূমিকায় ইতালি থেকে সে ভূমিকা রেখেছে, আমি তার নাম তালিকায় নেই। আমি বলেছি এই আমাদের সমন্বয়ক যারা আজকে আসলো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ইয়াং জেনারেশন তারাই তো নেতৃত্ব নেবে দেশে, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকেও বলি, তাদেরও যদি আর্থিক দুর্নীতির কলঙ্ক আসে তাদেরকেও সাবধান হতে হবে। সবাই কিন্তু সবকিছুই জানে, সবকিছুই বোঝে, সবাইকে স্বচ্ছ হতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। অন্যায়কে যারা সমর্থন করে তারাও অন্যায়কারী, এটি হলো কথা। আমরা কারো অন্যায় সমর্থন করবো না, তাদের স্বচ্ছতার সাথে অগ্রসর হতে হবে, তাহলে তাদের নেতৃত্ব মানবে। তারা যদি অর্থের লোভে অর্থের কাছে নিজেকে বিক্রি করে, তাহলে কিন্তু একদিন এই সমন্বয়টাও প্রশ্নের সম্মুখীন হবে, তাদের জীবনে হুমকির সম্মুখীন হবে, সবাইকে বুঝতে হবে। আমি সমন্বয়কের কথা, আমার সাংবাদিক ভাইরা বলে যে আপনি সমন্বয়কের কথা আপনি ছেড়ে বলেন না কেন? আমি বলছি যে এটা দিয়ে আমি কোনো ক্যাপিটাল করে আমি পার্সোনাল গেইন করতে চাই, যার জন্য আমি প্রকাশ করছি। কারণ আমার উদ্দেশ্য হল 33 লাখ বিনিয়োগকারী, তাদের যদি জীবন বাঁচে আমিও বাঁচবো, দেশ বাঁচবে। আর যদি 33 লাখ বিনিয়োগকারী জীবন বিনষ্ট হয়ে যায়, অনেকে আত্মহত্যা করেছে, অসুস্থ হয়েছে, স্ট্রোক করেছে, অনেকের নাম জানি, কার নাম বলবো? সর্বশেষ শাকিল লিবিতে আমার এক পরিচিত লোক, মিন্টু নাম, তার কয়েক কোটি টাকা লোন, মার্জিন লোন নিয়ে ফোর্সেসে সে হসপিটালে, মিড লাইফ হসপিটালে আইসিইউতে ছিল, এখন বেঁচে আছে নাকি বলে আমি জানি। অনেক ইতিহাস, অনেক জনের কথা জানা, আরো খুলতে মারা গেছে, ইত্যাদি হচ্ছে। তাহলে কি করবে? আমি আরেকটু ইঙ্গিতপূর্ণ কথা বলতে যাচ্ছি যে আমরা কিন্তু সব সচেতন। বর্তমান সরকারের ভিতর উপদেষ্টা